দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। যুক্তরাষ্ট্র ঘোষিত ৩৫% শুল্ক চূড়ান্ত নয় জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পক্ষপাত দুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের এবার অনুমোদন নয় জানালেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন সংস্কার, নির্বাচন কতদূর, এই শিরোনামে আজ আমরা কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি আলোচনা এবং বিশ্লেষণের জন্য দুজন অতিথি আছেন। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ইসরাফিল খসরু, পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য বিএনপি, আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান বাংলা ভিশন। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ইসরাফিল খসরু আপনার কাছে আসি। একটু ভিন্ন বিষয় নিয়ে যে যুক্তরাষ্ট্র আমরা দেখলাম যে ৩৭% থেকে ৩৫% শুল্ক নির্ধারণ করেছে। এটি আসলে অর্থ উপদেষ্টা বলছেন যে চূড়ান্ত নয়, আসলে এটি কি হতে পারে? আরও একটু হয়তো বৈঠক আছে। আমার যেটা মনে হয়, আমি যত জানি ৯ জুলাই একটা বৈঠক হওয়ার কথা, বাণিজ্য উপদেষ্টার সাথে এবং সরকারের যারা প্রতিনিধি আছেন তারা মনে হয় একটা মিটিং হবে ৯ জুলাই। এটার ভিত্তিতে মনে হয় এটা আরও নেগোসিয়েশনস চলবে। সো যেটা আমরা বুঝতে পারছি যে এটা ফাইনাল কিছু না, এটা মানে ফার্দার নেগোসিয়েশনস হবে, পরে দেখা যাবে এটা কোথায় যায়। যা বুঝতে পারছি যে সরকার পক্ষ থেকে একটা ট্রেড ডিল উপস্থাপন করা হয়েছে এবং সেটার ভিত্তিতে নেগোসিয়েশনস হবে। সো আই থিঙ্ক ৯ জুলাই যেটা হচ্ছে কালের পরে হয়তো আমরা জানতে পারবো যে নতুনভাবে শুল্ক কমছে না বাড়ছে না একই থাকবে। এটা পসিবলি কালকে মিটিংয়ের পরে বুঝতে পারবো। মানে ফাইনাল ডিসিশনটা আমরা হয়তো আগামীকাল জানবো। যদি শুল্ক আরোপ হয় সেক্ষেত্রে আসলে আমাদের যে বাণিজ্য বা সেই ক্ষেত্রে আসলে কি প্রভাব পড়বে? বিরূপ প্রভাব তো কিছুটা পড়বেই। আমরা যারা এক্সপোর্টার্স আছি ওই ক্ষেত্রে যেটা হবে যে আপনার আমাদের যে পণ্যের যে দামটা তো বেড়ে যাবে ইউএস মার্কেটে। সো এটা একটা প্রভাব তো থাকবেই। তবে এখানে বিভিন্ন হিসাব নিকাশ আছে, কাজে আমরা যত সময় যাবে জিনিসটা আরও ক্লিয়ার হবে। আমার মতামত এখন এটা খুব বেশ টু আর্লি কমেন্ট করার মতো, বাট দেখা যাক যে আগামী মানে এই নেগোসিয়েশনে কোথায় গিয়ে থাকে। এবং আমাদের জানতে হবে যে বুঝতে হবে যে ট্রেড ডিলসটা যে ডিলটা নিয়ে গেছে বাংলাদেশ সরকার আমেরিকার কাছে, ডিলটার ডিটেলসগুলো কি। ধন্যবাদ। আমি জনাব মোস্তফা কামাল আপনার কাছে আসি। নির্বাচন নিয়ে আমরা কেউ বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, কেউ বলছে যে সংস্কার বিচারের পরে নির্বাচন দিতে হবে। আবার একই দল সেই দলই আবার বলছেন যে যারা সংস্কার পিছাতে চায় তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এই যে নানান ধরনের মন্তব্য, এগুলো মানে রাজনীতিতে এত জলঘোলা কেন আসলে? যেই দলগুলো আসলে গত ১২-১৩ বছর ধরে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে মাঠে আন্দোলন করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সঠিক জায়গায় ধরেছেন যে এই দলগুলো একাট্টা হয়েছিল গত ১৫-১৬ বছর ধরে। নির্যাতন নিপীড়ন কে বেশি সয়েছে কে কম সয়েছে ওটা হয়তো আলাদা বিশ্লেষণ করা যাবে, কিন্তু এক কথায় প্রত্যেকেই নিপীড়িত, প্রত্যেকেই মজলুম। কিন্তু গত কয়েকটা দিন ধরে যেহেতু নির্বাচন সামনে, তাদের মধ্যে একটু কথাবার্তা হবে, একটু বিতর্ক হবে, তর্ক হবে, ঝগড়া হবে, ওটা স্বাভাবিক। কিন্তু যেই মাত্রায় হচ্ছে, কোনোটা এত সূক্ষ্মভাবে হচ্ছে, এখানে স্পষ্ট কে কাকে ঘায়েল করবে ওইটার একটা রিহার্সাল বলা চলে অথবা মহড়া বলা চলে। তো এই মহড়া দিতে গিয়ে এক এক দল এমন এমন কথা বলছে যে দুদিন আগেও তার কিন্তু ভূমিকা এরকম ছিল না, কথাবার্তা এরকম ছিল না। ধরুন জামাত ইসলাম যেটা গতকাল উচ্চারণ করেছে লেভেল প্লেইং ফিল্ডের কথা, বিএনপি কিন্তু এটা দীর্ঘদিন বলতো আওয়ামী লীগ আমলে, অর্থাৎ সমতল মাঠ চায়। তো আবার জামাত যখন বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, একদিকে এই কথা বলছে, আবার জামাত ইসলাম সবার আগে কিন্তু ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করে রেখেছে। অর্থাৎ কেউ এগিয়েও নেই পিছিয়েও নেই, কিন্তু কথার একটু মারপ্যাচ চলছে। এর মাঝে আবার যে আগে সংস্কার পরে নির্বাচন, অথবা আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় সংসদ নির্বাচন, মাঝে দিয়ে আরও কথা আছে যে না বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়, অথবা কিসের নির্বাচন। এই যে কথাগুলোর এক একটা কিন্তু কাছাকাছি শুনতে মনে হলেও অর্থ কিন্তু বিশাল। তো এর মধ্য দিয়ে যে বড় দলটি আছে অর্থাৎ বিএনপি, তাদের সংশয় তৈরি হয়েছে, শঙ্কা দেখছে তারা যে আসলে নির্বাচন, তারা কিছুদিন বলছিল যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, ইদানিং কিন্তু ওখান থেকে তারাও একটু সরে এসেছে, তারা বলছে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। আবার তারা বলছে যদি এইভাবে মধ্যবর্তী দলের মধ্যম পর্যায় থেকে এসেছে কথাটা, যে এইভাবে যদি নির্বাচন নিয়ে কানামাছি খেলা চলে, তারা বেশি দেরি হয় যেটা মেন করতে চেয়েছেন, তারা নিজেরাই একটা শিডিউল ঘোষণা করে দেবেন। আসলে ওটা জেদের কথা, কিছুটা আবেগের কথা, ক্ষোভের কথা, বাস্তবে ওইটা সম্ভব নয়। আবার দেখেন সমমানের কথা বলছে কিন্তু এনসিপি, তারা আটকে আছে জুলাই ঘোষণা নিয়ে। তারাও বলছে যে জুলাই ঘোষণা যদি দেরি হয় ৩ আগস্ট তারা নিজেরা এটা ঘোষণা করে দেবে। অর্থাৎ এসো নিজে করির যে একটা চর্চা শুরু হয়েছে,
বাস্তবে তো এটা সম্ভব নয়। এটা আন্দোলনের মাঠে অনেক কথা বলা যায়, আজ শেষ দিন, কালে পতন ঘটিয়ে দেব, অথবা ঈদের পর আন্দোলন করব, এগুলো কর্মীদের চাঙ্গা রাখার জন্য বলা যায় নানান কথা। কিন্তু এইসব কথার কোনোটাই কিন্তু একটু হাই ভলিউমে রেকর্ড হয়ে যায়। তো গত কয়েকদিন জামাতে ইসলাম যে এই টোনে কথা বলছে, এই টোন জামাতের ছিল না আগে। আবার এনসিপি আরও পরিষ্কার করে বলছে, তারা সম্ভবত তাদের সফরটা আজকে একটা উত্তরবঙ্গের কোনো কয়েকটা এলাকায় আছে, তারা রেসপন্স পাচ্ছে ওখানে। তো এনসিপি নতুন দল, তারাও মোটামুটি তাদের রাজনীতিতেও কিছু মার্কেটিং থাকে, তাদের মার্কেটিং আইটেম ভালো, তারা বৈষম্যের অবসান চায়। তো বৈষম্য এমন একটা সাবজেক্ট, আমরা এখানে 3 জন আছি, প্রত্যেকেই কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার, কোনো না কোনোভাবে। তো যখন তারা এই মার্কেটিং করছে, তারা রেসপন্স পাচ্ছে বাইরে, কিন্তু মাঝে মধ্যে মনে হচ্ছে তারা ওই রেসপন্সটা ধরে রাখতে পারছে না। 400 আসনের মধ্যে 300 আসন নিয়ে ফেলে, অথবা গণভবন দখল নিয়েছি 5 আগস্ট, সামনের নির্বাচনে দখল নেব সংসদ, এগুলো মাঠের কথা। তো তারপরও তারুণ্যের উন্মাদনা বলতে একটা কথা আছে, কিন্তু আবার তারুণ্যের উন্মাদনা বাস্তবতার সাথে কখনো কখনো মেলে না। নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ এটি কি বাড়ছে? এই যে দোষারোপের রাজনীতি একটু একটু করে বাড়ছে। বরং এখন খেয়াল করবার বিষয়, এনসিপি যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, অথবা জামাতে ইসলামও কম বেশি দিচ্ছে, বিএনপি ওই জায়গায় কিন্তু যথেষ্ট সংযত, এটা খেয়াল করবার মতো বিষয়। তারপরও এনসিপির সন্তুষ্টির জায়গায় এতটুকু যে তারা দেশের বড় দল বিএনপির সাথে বার্গেন করতে পারে, পাশাপাশি বসতে পারে, তর্ক করতে পারে, এটা তাদের মোটামুটি নগদে একটা প্রাপ্তি, বিশাল রাজনৈতিক প্রাপ্তি। তো বিএনপি কিন্তু ওই জায়গায়, বিএনপিকে যেভাবে অনেকটা কাবু করে ফেলা হয়েছে বলা চলে, এনসিপি এক একটা দাবি সামনে আনছে, এবং এটা দাবি রামে আনছে না, কিন্তু আনছে মত হিসাবে, একটা মত দিচ্ছে, যেটা প্রকারান্তরে ঘুরে ফিরে ট্রানজিট হয়ে আসছে ঐক্যমত্য কমিশনে। তো ওখানে প্রশ্ন আসছে যে একমত হন, অর্থাৎ আমার মতের সাথে আপনি একমত হন, আপনার মতের সাথে আমি না, কিন্তু কার মতের সাথে কে একমত হবে, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনসিপি মোটামুটি প্রায়োরিটি পাচ্ছে। তো ওই জায়গায় বিএনপি কিন্তু ওই মানে আক্রমণ করছে না এনসিপিকে। সর্বশেষ যেটা বিএনপি ছাড় দিয়েছে, এটা কিন্তু অবিশ্বাস্য, ধারণার বাইরে, যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার যে শর্তটা তারা মেনে নিয়েছে। শর্তটা তো মূলত বিএনপিকে টার্গেট করেই, অন্য কাউকে টার্গেট করে না। যার জীবনে ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার অভিজ্ঞতা নাই অথবা সক্ষমতা নাই, তারে আপনি যদি বলেন যে তুমি কিন্তু 1 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবা না, সে ওইটাতে রাজি হবে। সে তো এমপি হওয়ার ক্যাপাসিটি রাখে না, এরপরে না প্রধানমন্ত্রী হবে। তো ওই জায়গায় বিএনপি 2 বার কেন, বারবার প্রধানমন্ত্রী হওয়ার মতো সক্ষমতা আছে তাদের, ওই জায়গায় তারা বলছে রাজি। তো বিএনপি যদি এটার কাউন্টার হিসাবে বলে, বা বলার সুযোগ আছে, বা বলা শুরু করবে কিনা আমি সংশয়ে আছি, নমুনা ভালো না। যদি বলে যে তোমার তো দলের নিবন্ধনে নাই, তোমার তো পাশেই বসতে দেবো না 2 দিন পরে, অনেকটা কোরবানির হাটের গরুর মতো। কিন্তু আমি জানি যে গরুটা কোরবানির উপযুক্ত হয়েছে, এটা গৃহস্থও জানে যে এটা দাঁত উঠছে, দাঁত উঠেছে বলে বাজারে আনছে, তারপর ক্রেতা আবার হা করে দাঁত দেখে যে তোমার দাঁত উঠছে কিনা দেখি, আসলে দাঁত উঠছে, হয়তো নিবন্ধন পায় নাই এখনো, তারা নির্বাচনের উপযুক্ততা অর্জন করেছে, এটাও সত্য, তাদের প্রচুর সমর্থকও আছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। তো তারা অবিরাম বিএনপিকে যেভাবে চটাচ্ছে, সংশয়টা ওই জায়গায়, বিএনপিও যদি সমমানে জবাব দেওয়া শুরু করে, অথবা এক পর্যায়ে যদি বলতে শুরু করে যে কিসের সংস্কার, 31 দফা তো কবেই দিয়ে রাখছি আমরা, এটা নিয়ে বারবার বলেন কেন, কানার কাছে করেন কেন, এর মধ্যে কাছাকাছি কথা কিন্তু বলে ফেলেছেন সালাউদ্দিন সাহেব, বলতেন যে কিসের সংস্কার, খানা পিনা হয় বেশি ওখানে, একেবারে কম কথা না কিন্তু। তো ওই জায়গা থেকে এনসিপির বোধহয় মেসেজ নেওয়ার দরকার আছে। আবার বিএনপির দিক থেকে, বেসিক্যালি মধ্যম পর্যায় থেকে, বিএনপির চেয়ারপারসন এনসিপির এই ছেলেদেরকে যথেষ্ট আদর করেন, স্নেহ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের সাথে সংযোগও রাখেন, অত্যন্ত স্নেহ করেন, তাদের যোগাযোগও আছে অনেকের, যদিও দৃশ্যতে তারা অন্য একটা ভান করেন, কখনো কখনো স্বীকার করতে চান না এই আন্দোলনে তারেক রহমান সাহেবের অবদানের কথা। কিন্তু বিএনপির মধ্যম পর্যায়কে কিন্তু তারা খেপিয়ে তুলছে। যদি এরকমটা হয়ে থাকে যে এটা একটা এজেন্ডা, যে শুধু চটাবো, খেপাবো, আজে বাজে কথা বের করবো মুখ দিয়ে, ওই জায়গায় এনসিপি সফল। অর্থাৎ ডিস্টার্ব করার প্রশ্নে এনসিপি এই পর্যন্ত মোটা দাগে সফল, কিন্তু তারা সফল হতে গিয়ে নির্বাচনকে কিন্তু আসলে একটু ঝুঁকিতে ফেলে দিচ্ছে, যে শেষ পর্যন্ত নির্বাচনটা কোন পর্যায়ে হবে বা কোন রকমে হবে। তার আমরা নির্বাচন করছি, এখানে একটা বিষয় খুব পরিষ্কার করা দরকার, ভোট আর নির্বাচন কিন্তু ভিন্ন কথা। বাংলাদেশে আপনি যদি আপনার সাংবাদিকতার গত কয়েক বছরের
তথ্যগুলো এক জায়গায় করেন, দেখবেন বাংলাদেশে নির্বাচনের বিষয়ে সবচেয়ে আন্তরিক ছিলেন শেখ হাসিনা। তার মতো দ্বিতীয়জন বাংলাদেশে নির্বাচনের বিষয়ে আন্তরিক নেই। তাকে কখনো বলতে হয় নাই যে দ্রুত নির্বাচন দেন বা আগাম নির্বাচন দেন, যথাসময়ে তিনি নির্বাচন দিয়ে দিতেন। ভোটের বিষয়ে ভেজালটা করতেন ভোটে। আচ্ছা, অর্থাৎ নির্বাচনে ওনার কোনো কার্পণ্য নেই, অত্যন্ত উদার, ভীষণ উদার, রেকর্ড তৈরি করা তিনি। সমস্যাটা ভোটের দিনেই আর কি, গোলমালটা হয় ভোটে। অর্থাৎ আমি তোমাকে নির্বাচন করতে দেব, ভোটটা করতে দেব না, এটার অর্থ হচ্ছে এটা। তো ওই ক্ষেত্রে আমরা যে বারবার নির্বাচন করছি, দেখেন নমুনাটা তো ভালো দেখা যাচ্ছে না। তো এনসিপি 400-এর মধ্যে 300 আশা করে, 400 আশা করলেও কেউ মানা করবে না। টেম্পো তোলার জন্য যদি করে থাকে মাঠে, যে করছে, জামাত 300 আসন দিয়ে রেখেছে আগেই। বিএনপির এক একটা এলাকায় 3-4জন করে প্রার্থী আছে, প্রত্যেকেই যোগ্য। কিন্তু আপনি এই ফাঁকে আওয়ামী লীগ কিন্তু অপ্রাসঙ্গিক নয় এখনো বাংলাদেশের রাজনীতিতে। দল নিষিদ্ধ, কিন্তু ভোটাররা কিন্তু নিষিদ্ধ নয়, তারা ভোট দিবে কোনো না কোনো দিকে। তাদেরকে হাসিল করার একটা প্রতিযোগিতা কিন্তু আমরা 3টা দলের মধ্যেই দেখছি। হাসিল অর্থাৎ ওই ভোটারদেরকে, আওয়ামী লীগকে হাসিল করা না, ভোটারদেরকে হাসিল করা। তো ওই ক্ষেত্রে মুখে নির্বাচন বললো বেসিক্যালি চাচ্ছে সবাই ভোট। আর একটা ভোট আসলেই দরকার বাংলাদেশে। কারণ আপনি সর্বশেষ আজকের একটা সংবাদ দেখেন, বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি চলে। তাহলে ওইটাও কি একটা নির্বাচন হলেই শেষ হবে? তা না। অর্থাৎ সময় যত যাবে এই ধরনের নিত্য নতুন ঠকবাজি বলেন, প্রতারণা বলেন, চাঁদাবাজি বলেন, এগুলো বাড়বে, এটা নিশ্চিত। আমি আসবো আপনার কাছে। আমি একটু জনাব ইসরাফিল খসরু আপনার কাছে আসি, যে রাজনীতিতে বা নির্বাচন নিয়ে এই যে বাকযুক্ত বিতণ্ডা, তর্ক, এতে কি সংশয়, সন্দেহ কি বাড়ছে? আর লেভেল প্লেইং ফিল্ডের কথা জামাত বলছে, সেটি কারা ঠিক করবে লেভেল প্লেইং ফিল্ড? দেখেন, আমি এটাকে খুব সোজাসাপটাভাবে দেখি। একটা হলো, আমরা এখন বর্তমানে একটা উন্মুক্ত রাজনীতি পরিবেশে আছি, কিন্তু যদিও গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয় নাই। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে এটা নির্বাচনের মাধ্যমে। এরকম একটা উন্মুক্ত রাজনৈতিক পরিবেশে, যেটা আমাদের গত 15 বছর ছিল না, এ সময় কিন্তু বিভিন্ন দল তাদের কথা বলবে, বিভিন্ন কৌশল অবলম্বন করবে, তাদের নিজেদের মতামতের কথা বলবে, নিজেদের আদর্শ ভিত্তিক আরও অনেক কিছু কথা বলবে, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিবে। স্বাভাবিক, আমি এটাকে সেভাবে দেখছি। বিএনপির পজিশন ইজ ভেরি ক্লিয়ার। বিএনপি প্রথম থেকে যেটা বলে আসছে, এখনও তাই বলছে, যে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই উইদিন আ রিজনেবল টাইম লাইন। এবং আমাদের যে চিফ অ্যাডভাইজার এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, ওনাদের যে মিটিংটা লন্ডনে হয়েছে, একটা সৌহার্দ্যপূর্ণ মিটিং হয়েছে, কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু সেই মিটিংটা দেখেছে। এবং ওই মিটিংয়ের পরে কিন্তু বাংলাদেশে একটা আশার সঞ্চার হয়েছে। কাজে আমি পজিটিভ থাকতে চাই। এবং বিএনপি বলছে না, এই একটা টাইম ফ্রেমের কথাও কিন্তু বলা হয়েছে, টাইম লাইন, যে রোজার আগে এবং 12ই ফেব্রুয়ারি একটা লাস্ট কাট অফ ডেটও কিন্তু এখানে বিভিন্ন দেখবেন সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে কিন্তু উঠে আসছে। বিএনপি বলছে যে এইটাই যৌক্তিক টাইম, এটার ভিতরেই নির্বাচন হওয়া উচিত। এবং আমরা এটাতে স্টিক করছি। আমরা একটা রাজনৈতিক দল, আমাদের বেসিক্যালি আমাদের জনপ্রিয়তা যাচাই বাছাই করা, পাবলিক ওপিনিয়নের একমাত্র উপায় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ সুষ্ঠু নির্বাচন, যেটা আমরা 15 বছর পাইনি এবং যেটার জন্য আমরা গত 15 বছর কিন্তু ফাইট করেছি। আমরা কিন্তু জনগণের ভোট এবং ভাতের অধিকারের জন্য গত 15 বছর ফাইট করে গেছি। কাজে আমাদের পজিশন কিন্তু কখনোই চেঞ্জ হয় নাই। আমরা যে পজিশনে আগেও ছিলাম, এখনও আছি। কাজে আমাদের পজিশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা এটাতেই স্টিক করছি এবং আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকারকে যে পরিমাণ সহযোগিতা করা দরকার এবং করা উচিত, সেটা কিন্তু আমরা করে যাচ্ছি এবং আমরা বলছি আমরা করে যাব। আমরা কিন্তু কোঅপারেট করছি আপনি যদি দেখেন প্রতিটি ক্ষেত্রে আমরা কোঅপারেট করছি। এবং আমরা কিন্তু যেটা ভাই বললেন, আমরা কিন্তু উদারতা দেখাচ্ছি। আমাদের কাজ কিন্তু কনফ্লিক্টে যাওয়া না, কারণ আমরা বিএনপির বড় দল এবং আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। আমাদের রেসপন্সিবিলিটি হলো উদার হওয়া। রাজনীতিতে কনফ্লিক্ট দেখছেন এখন? আমি বর্তমানে এবার দেখি যে বিভিন্ন দল বিভিন্ন কৌশল অবলম্বন করছে, তাদের কথা বলছেন এবং আমরা আমাদের পজিশনে যেটা আছে ওইখানে আমরা কাজ করছি। কাজে আমি এখন পর্যন্ত দেখছি না। এবং একটা কথা আমি বলি, এটা আমরা প্রায় আমরা একটা এই জিনিসটা কিন্তু বারবার উঠে আসে, ওটা হলো কি আমরা কিছু হলে বলছি যে আমাদের দেশে মানে ঐক্যমত নাই, ঐক্য হচ্ছে না, এরকম কিছু না। কিন্তু দেখেন, এরকম একটা পরিবেশে মতের পার্থক্য থাকবে। একটা সমাজে মতের পার্থক্য থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে? কাজেই বিভিন্ন দলের বিভিন্ন মত থাকবে, আদর্শ থাকবে, চিন্তা থাকবে। আমরা যদি এখন এই ছোটোখাটো যেসব মতের পার্থক্য বলি যে বিভাজন, আমাদের মধ্যে ঐক্য নাই, সেটা কিন্তু ঠিক না। এটা কিন্তু কারেক্ট একটা মাইন্ডসেট না। এখন আমরা যদি সবাইকে জিজ্ঞেস করি
আমরা কি গত 15 বছরের যে অবস্থা, রাজনৈতিক অবস্থার ব্যবস্থা ছিল এর মধ্যে ফেরত যেতে চাই? সবাই বলবে কিন্তু না। কাজে এখানে কোনো দ্বিমত নাই। আমরা কি ভবিষ্যতে আমরা ভোটের মাধ্যমে আমাদের নিজেদের সরকারকে নির্বাচিত করব? সবাই বলবে হ্যাঁ, এখানে কোনো দ্বিমত নাই। আমরা কি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চাই, ফ্যাসিস্টের বিচার চাই? সবাই বলবে হ্যাঁ, কোনো দ্বিমত নাই। কাজেই আমাদের এখানে ঐক্যমত আছে, কিছু কিছু ক্ষেত্রে মতের পার্থক্য আছে। আমরা যদি এখন মনে করি যে দেশে ঐক্য নাই এবং আমরা সামনে আগাতে পারবো না, এই জিনিসটা কিন্তু নেগেটিভ থিঙ্কিং। আমার মনে হয় পজিটিভভাবে আগানো উচিত। আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে বিভিন্ন দলের কৌশল এবং এটা তাদের স্বাধীনতা আছে এটা করার জন্য। বিএনপি নিজের যে পজিশন এটা অটল আছে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব ইসরাফিল খুসরো আপনার কাছে আসি। আপনি যেহেতু বলছেন যে রাজনৈতিক দলগুলো যতই বাকযুদ্ধ করুক না কেন সবাই ঐক্যমত, আপনি পজিটিভলি দেখতে চান, সেক্ষেত্রে আসলে বলতেই হয় যে নির্বাচন আর সংস্কার কত দূর? দেখেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কার তো কখনো থামবে না। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার চলবে। কাজে একটা জিনিস ক্লিয়ার, আমাদের ক্লিয়ার হলে সংস্কারের ব্যাপ্তিটা কত দূর হবে, প্রক্রিয়াটা কি হবে, প্রায়োরিটিসগুলো কি হবে, এই ব্যাপারে আলাপ হতে পারে। কিন্তু সংস্কার চলতেই থাকবে এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে সরকার, জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে তারা কিন্তু সংস্কার করতে হবে। এবং আমাদের গত 15 বছরে যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, রাষ্ট্রের কাঠামোগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, এগুলোকে ঠিক করতে অবশ্যই একটা সংস্কার কিন্তু করে যেতে হবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। কাজে সংস্কারের সাথে কিন্তু নির্বাচনের কোনো সম্পর্ক নাই। নির্বাচন হচ্ছে কি জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার আসবে, বরঞ্চ সেই সরকার আরও শক্তিশালী হয়ে আসবে এবং সংস্কারের ক্ষেত্রে, কারণ যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, এটা আমাদের বুঝতে হবে। এখন আমরা সংস্কারকে যদি নির্বাচনের মুখোমুখি করে দিই, এটা কোনো মানি নাই। দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। কাজে আমি দুটোকে একভাবে দেখার কোনো স্কোপ দেখি না। একটা সময় তো মুখোমুখিও বলা হতো, দেখা হতো, এমন তো ছিল, থাকতে পারে, বাট আমার মনে হয় সেটার কোনো রকম ভিত্তি নাই। কারণ নির্বাচন জনগণের অধিকার এবং গত 15 বছর কিন্তু মানুষ কিন্তু ভোটের অধিকারের জন্যই ফাইট করেছে। এবং বিরোধী মত যারা আছেন ওই সময়, যারা 15 বছর যে বিরোধী দল ছিল, বিএনপি এবং অন্যান্য দলগুলো কিন্তু ভোটের অধিকারের জন্যই ফাইট করেছে। এখন এই ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র দেখেন? যেমন আপনার দলেরই সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। দেখেন, শঙ্কা থাকতেই পারে। আচ্ছা, অনেক ক্ষেত্রে শঙ্কা থাকতে পারে, শঙ্কা থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু আমি এটাকে পজিটিভলি দেখি। আমি বর্তমানে যেটা দেখি যে বিভিন্ন দল তাদের কৌশলগুলো অবলম্বন করছে, কিন্তু বিএনপির যে পজিশন, যেটা কিছু আগে বললাম, বিএনপির পজিশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, যেটার মাধ্যমে নেক্সট যে সরকারটা আসবে, রাষ্ট্র পরিষদ দায়িত্ব হবে জনগণের ভোটে আসবে। সেই কৌশলের মধ্যে কোনো ষড়যন্ত্র দেখেন? দেখেন, ষড়যন্ত্র শব্দটা কিন্তু অনেক শক্ত হয়ে যায়, কঠিন শব্দ। আমি বলবো হ্যাঁ, শঙ্কার অনেক জায়গা থাকতে পারে। আচ্ছা, তবে আমাদের শঙ্কা মোকাবেলা করতে হবে, কিন্তু একতাবদ্ধভাবেই শঙ্কাগুলোকে মোকাবেলা করতে হবে। আমাদের মধ্যে যদি আসলেই বিভাজন সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা এগুলোকে মোকাবেলা করতে পারবো না। কাজে আমাদের একতাবদ্ধ থাকতে হবে, কিছু কিছু ব্যাপারে কিন্তু আমাদের একতাবদ্ধ থাকতেই হবে এবং সেই একতা নিয়ে আমাদের আগাতে হবে এবং এই শঙ্কাগুলোর মোকাবেলা করতে হবে। কাজে আমি এখন মনে করি যেটা বেসিক্যালি দরকার হচ্ছে কিছু ক্রিটিক্যাল বিষয়ে সকলের মধ্যে একটা ঐক্যমত থাকা দরকার। আমি মনে করি কিছুটা আছে, হ্যাঁ। এবং আপনি তো ঐক্যমত আপনার কন্টিনিউসলি কনসেন্সাস, কিন্তু কনসেন্সাস বিল্ডিং করতে হবে কন্টিনিউয়াস প্রসেস এজ ওয়েল। ঐক্য আবার এমন না যে আপনি বললাম আর উনি বললেন ঐক্য হয়ে গেল। ঐক্য কনসেন্সাস বিল্ডিংয়ে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা করছি কিন্তু। কাজে এটাও কন্টিনিউয়াস প্রসেস। জি, রাজনীতিতে এখন আসলে পিয়ার পদ্ধতি সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি বিতর্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এই পিয়ার পদ্ধতির বাস্তবতা আপনারা নতুন জেনারেশন যারা আছেন কতটা দেখেন? দেখেন, বাংলাদেশের মানে আমি একদম বেসিক, একদম সিম্পলি বলি, ফ্রম ভেরি লেমেন্স পার্সপেক্টিভ, বাংলাদেশের যে তৃণমূল যে রাজনীতি, আপনি যদি গ্রামে গঞ্জে যান, মানুষ তাকেই ভোট দিতে চায় যে তাদের পাশে ছিল, তাদের সুখে দুঃখে আসে, যাকে তারা চেনে, সেই হবে জনপ্রতিনিধি। এবং এখানে এটাই হয়ে আসছে কিন্তু। সো বাংলাদেশে এমন কিছু হয়ে যায় নাই যে আমাদের নির্বাচনী পদ্ধতি চেঞ্জ করতে হবে। কারণ শেখ হাসিনা কিন্তু নির্বাচনী পদ্ধতির জন্য ফ্যাসিস্টে উঠে নাই। শেখ হাসিনা ফ্যাসিস্টে উঠেছিল কিন্তু সে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। এবং সে নির্বাচন যে প্রক্রিয়া, নির্বাচন যে আপনার ইলেকশন কমিশনকে সে প্রভাবিত করেছে,
ইনস্টিটিউশন ধ্বংস করেছে। নির্বাচন পদ্ধতিগত কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? কাজে এমন কিছু হয়ে যায় না যে আমরা নির্বাচন পদ্ধতি চেঞ্জ করে আমাদের একটা এরকম আমূল পরিবর্তন আনতে হবে। আমি মনে হয় না বাংলাদেশ ওই জায়গায় আছে। এবং এন্ড অফ দ্য ডে মানুষ তার জনপ্রতিনিধিকে ডাইরেক্টলি ভোট দিয়ে নির্বাচিত করতে চায় বাংলাদেশের মানুষ। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, এবং এটা আপনি যদি পুরো বাংলাদেশ ঘুরে দেখেন তাই। তাহলে এবং যোগ্য বাস্তবতা নেই না, আমার ব্যক্তিগত আমার মতামত হচ্ছে কোনো বাস্তবতা নেই পিএলএর বাংলাদেশে। কারণ বাংলাদেশের মানুষ যেই তার জনপ্রতিনিধিকে ডাইরেক্টলি ভোট দিয়ে নির্বাচন করতে চায়, সে একজন দলীয় প্রতিনিধি নাও হতে পারে, সে স্বতন্ত্রও দাঁড়াতে পারে, তাই নয় কি? কাজে সেই সুযোগটা তাদের সবার থাকতে হবে। এবং যারা এলাকায় কাজ করেছে এবং যারা তৃণমূলের পর্যায়ে কাজ করে যাচ্ছে এলাকাতে, তাদেরকে তো তাদের প্রতি ফেয়ার হতে হবে আপনাদের। ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। পিআর পদ্ধতির বাস্তবতা বাস্তবতার সাথে যায় না, এক কথা। কেন যায় না? বাংলাদেশের বাস্তবতার সাথে যায় না। একটু যদি ব্যাখ্যা করে। নির্বাচনে দাঁড়িয়েছেন আপনি, তিনিও দাঁড়িয়েছেন, হিরো আলমও দাঁড়িয়েছে। মানুষ ভোট দিয়েছেন ইসরাফিল খসরু সাহেবকে, রাতে গিয়ে জানলো যে পাশ করেছে হিরো আলম। এই হচ্ছে উদাহরণ। তো যদিও আমাদের যে নির্বাচনী ব্যবস্থা, মানে পিআর পদ্ধতির কুফল বা জের, মানে ভোট দিবে প্রতীকে নির্বাচিত হবে অন্যজন, দল, অর্থাৎ কোন দল কত শতাংশ ভোট পেল ওই সংখ্যানুপাতে আপনি নির্ণয় করবেন। ওখানে ব্যক্তি আর মুখ্য থাকলো না। যদিও আমাদের বিদ্যমান যে ব্যবস্থা, তাতে শেষ পর্যন্ত দলে জয়ী হয় বা পরাজিত হয়। যেই দল বেশি ভোট পায় ওই দল ক্ষমতায় যায়, অর্থাৎ ব্যক্তি থেকেই দল হয়। তো জামাত অথবা হাত পাখা যারা অথবা এনসিপি, তারা কিন্তু এই পিআর শব্দটা গত 4-5 দিনের, এর আগ পর্যন্ত এটা সংখ্যানুপাত বলেছে। তো পিআর মোটামুটি তারা ডিস্টার্বের অংশ হিসাবে আমি মনে করবো যে ওই জায়গায় একটু সফল হয়েছে, আলোচনায় আনতে পেরেছে। কিন্তু বাংলাদেশের সাথে সেটা যায় কিনা, একটা আবেগের মৌসুম আর একটা বাস্তবতার মৌসুম। যখন আবেগের মৌসুম ছিল, আপনি লকডাউন, শাটডাউন, কমপ্লিট শাটডাউন, এই নানানিগুলোর অর্থ না বুঝলেও মানুষ মনে করছে যে ভালো কিছু একটাই বোধহয়, যেটার অর্থ হচ্ছে শেখ হাসিনাকে হটানোর আন্দোলন। তর্জমা খুঁজতে যায় নাই। এখন কিন্তু বাস্তবতার সময়। আপনি বাস্তবতার সময় এসে দেখেন অত্যন্ত জরুরি জিনিস সবার জন্য, বিএনপির জন্য জরুরি, এনসিপির জন্য বেশি জরুরি। জুলাই ঘোষণাপত্র আজ পর্যন্ত হয় নাই। এনসিপি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে যে বিপদ তাদের দিকে কিন্তু ধেয়ে আসছে। একটা ঘোষণাপত্র না হলে আপনার ওই 5 আগস্টের বিপ্লব কিন্তু বিপ্লবও থাকে না, অভ্যুত্থানও থাকে না, আন্দোলনও থাকে না, যথারীতি সজীব ওয়াজেদ জয়ের বাসায় দাঙ্গায় হয়ে যায়। এটা কিন্তু এনসিপি এরই মধ্যে বুঝতে শিখেছে, যে কারণে ঘোষণাপত্রের জন্য তারা অত্যন্ত উতলা। কারণ তাদের ওই আন্দোলনের একটা স্বীকৃতি দরকার, ওই স্বীকৃতি হচ্ছে ঘোষণাপত্র। তো আবার শুধু এনসিপির জন্য বিপদ তা কিন্তু না। বিএনপি মাঝে মধ্যে বলে যে এনসিপি আমাদের পেছনে ছিল, আমরাই মূলত কৌশলগতভাবে একটু পেছনে ছিলাম, আসলে আগে ছিলাম, অর্থাৎ আসামি তারাও, ফৌজদারি অপরাধ। সেই ক্ষেত্রে এনসিপি হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আবেগ দিয়ে এখন আর হয় না। এখন ঘোষণাপত্র তৈরি করতে গেলে বিএনপিকে লাগবে, যদি না 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত ওই 4 দিন শহীদ মিনারে দাঁড়িয়ে অথবা ফার্মগেট দাঁড়িয়ে ঘোষণা দিলেও কিন্তু সেটা কার্যকর হয়ে যেত। কারণ মানুষ বলছে ওই সময় যে ছেলেরা যা করে একেবারে খারাপ করে না, বুড়োরা পারে নাই। বুড়োরা আন্দোলন করতে করতে বারবার পরাজিত হয়েছে, ঈদের পর শীতের পর এগুলো করতে করতে তারা ওই আন্দোলনের পরীক্ষায় কিন্তু ফেল করেছে। আর ছেলেরা, অর্থাৎ ওই সময়ে তখন এনসিপি নামটা আসেনি, বৈষম্য বিরোধী ছাত্র তাদের নাম, তারা অল্পর মধ্যে 2-4 রাত জেগে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলছে। আর বাদ বাকিরা আদুবাইয়ের খাতায় চলে গেছে। সেটা ছিল আবেগের হিসাব। এখন বাস্তবতা হচ্ছে যে বিএনপিকে চটিয়ে বা খেপিয়ে, অথবা বিএনপিও যদি জামাত অথবা এনসিপিকে খেপায়, আপনি নমুনা দৃষ্টে বলছি, যেমন বিএনপি যদি বলতে পারে সাহস করে ঝগড়া বেশি বাঁধলে যে তোমাদের সাথে কথাই বলবো না, নিবন্ধনে তো নাই এখনো। জামাতেরও কিন্তু নিবন্ধনটা পরিপূর্ণভাবে মাত্র আসছে, নবাগত বলতে পারেন। এনসিপির এখনো নিবন্ধন নাই। তারা যদি এইভাবে বলে অবস্থাটা কোথায় যাবে? অথবা জামাত বা এনসিপি যদি বলে যে নির্বাচনে যাব না, আপনি ভাবেন তো পরিস্থিতি কোন দিকে যেতে পারে। অর্থাৎ আশঙ্কার একটা জায়গা আছে, অর্থাৎ সবাইকে একটু স্পেস দেওয়ার বিষয় আছে। আর ওই শব্দের কথা আমি এই কারণে বললাম, এই যে সংস্কার তসবিহির মতো জপছে। একসময় সংস্কার শব্দ শুনলেই বিএনপিতে গোলমাল লাগতো। ওদের নাম ছিল সংস্কারবাদী। বিএনপিতে কতক নেতার 111-এর সময় ওদের নাম হয়েছিল সংস্কারবাদী। ওরা বিএনপি ভাঙতে চেয়েছিল, ভাঙ্গাও হয়েছিল, কিন্তু গালি একটা সংস্কারবাদী। আওয়ামী লীগেও গুলাচার এক সংস্কার প্রস্তাব এসেছিল। জলিলের একটা রেট বলা হতো এটাকে, রাজ্জাক, আব্দুর রাজ্জাক, জলিল, তোফায়েল, সুরঞ্জিত,
তাদেরকে ছোট্ট করে বলা হতো রেট, তারাও সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, গালি ছিল এটা। একটা পর্যায়ে সবাই কিন্তু যার যার জায়গা থেকে তওবা করার মতো বলেছেন, না আসলে আমরা সংস্কারের দিকে ছিলাম না, যদ্দূরে ছিলাম এটা মঈনুদ্দিন ফখরুদ্দিনদের জ্বালা যন্ত্রণায় আমরা ওই দিকে গিয়েছিলাম, আসলে আমরা বিএনপির সাথে আছি। তো ওই শব্দটা এখন নতুন করে দেখেন আবার সামনে খুব তাজা করার চেষ্টা করা হচ্ছে। তো বিএনপির মতো দলের সামনে ওইটা বারবার উচ্চারণ করলে লেবতিতার মতো বিএনপি কিন্তু খেপাটা স্বাভাবিক। আবার যেখানে তারা 31 দফা দিয়েই রাখছে, ওখানে আপনি নতুন করে যেসব ঐক্যমত্যর ওখানে যেসব কথাবার্তা আসছে, বিএনপির ওই 31 দফার সাথে খুব একটা হেরফের করে না। আবার জামাত বা ইসলামী ঐক্যজোট বা শাসনতন্ত্র আন্দোলন তারা আল্লাহর আইনও চায়, মাঝে মধ্যে ডক্টর আলী রিয়াজের আইনের কাছেও যায়। মানুষ কিন্তু এগুলো খেয়াল করে যে তোমরা দুই দিকে আইনে আছে। ডক্টর আলী রিয়াজ ওখানে আইন কানুন নিয়ে কিছু কাজ করে, সংস্কার নিয়ে কিছু কাজ করে, প্রশাসন নিয়ে, ওগুলো আবার আল্লাহর আইনের ধারে কাছেও না, কিন্তু তারা আবার বলে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তো এগুলো রাজনীতির মাঠে চলে, ভোটের মাঠে চলে। আরেকটা শব্দ যেটা বারবার ঐক্যমত্য, ঐক্যমত্য, এটাও এক সময় গালি ছিল। 96-তে 21 বছর পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, একটা গোঁজামিলের সরকার করলো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আর জাতীয় পার্টি তার সাথে থাকবে, এরশাদ লেফট রাইটে থাকবে, মাঝে মধ্যে জেলে মাঝে মধ্যে বাইরে, মিজান চৌধুরী বাসায় থাকবে একটু আরামে, তারা এমপিও বানানো হবে না, কিছুই বানানো হবে না। মাঝে দিয়ে আনোয়ার হোসেন মঞ্জুরে এমপি বানানো হবে, আর এরশাদ সাহেবের বান্ধবী জিনাতকে এমপি বানানো হবে। এটার নাম হচ্ছে ঐক্যমত্য, অর্থাৎ আরোপিত শব্দ। অভিধানে ঐক্যমত্যের অর্থ কি আর আপনি প্রায়োগিকভাবে করছেন কি? এই কারণে এইসব শব্দ একটু কম উচ্চারণ হলেই ভালো। যাদের একটু বয়স হয়েছে বা আমার বয়সী যারা, তাদের তো কানে এখনো শব্দ এগুলো বাজে। এই কারণে বারবার এগুলো বললে একদিকে অর্থ নষ্ট হচ্ছে, আরেকদিকে বাজে বাজে দৃষ্টান্ত কিন্তু চোখের সামনে পড়ছে। উনি অথবা যে নেতারা আছেন তারা সংসদে যাবেন, তাদের মাথায় একটা চিন্তা কাজ করে, শুল্কমুক্ত গাড়িটা ঠিকভাবে আসবে কিনা, আগের রেটে আসবে নাকি রেট কমবে না বাড়বে, ব্যয় বরাদ্দ কেমন পাবে। যারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে ওরা কিচ্ছু চায় না, ইউপি মেম্বারও হইতে চায় না, তারা মনের সুখে একটা ভোট দিতে চায়। প্রায় 15-16 বছর এই জিনিসটা তারা দেয় নাই। তো তাদেরকে সুযোগটা দেন একদিনের জন্য, 5 বছরের মাত্র একদিনের জন্য তারা এই গণতন্ত্রটা চায়। আপনি কিছু বলতে চান 30 সেকেন্ডের জন্য? না, পিয়ার নিয়ে আমি এটা কমেন্ট করতে যাচ্ছিলাম। প্রথমত পিয়ারের দাবিটা আছে একটা ছোট একটা গোষ্ঠী থেকে, এটা কোনো গণদাবি নয়। কাজে একটা গোষ্ঠীর কথায় তো নির্বাচন পদ্ধতি চেঞ্জ হতে পারে না, কি হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে ভাই ঐক্যমতের কথা বলছেন। বাংলাদেশে এখন একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে যে সব বিষয়ে ঐক্যমত হতে হবে। সব বিষয়ে ঐক্যমত হতে সমাজ আর সমাজ থাকলো না। একটা সমাজে এবং রাজনৈতিক পরিবেশে তো বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকবে। এই মত পার্থক্য নিয়েই তো আমার আগাতে হবে। এখন একটা ন্যারেটিভ দেখছি না, বিএনপি এটাতে এগ্রি করছেন, ওটাতে এগ্রি করছেন। বিএনপি আপনার 160টা পর্যন্ত 140টার মধ্যে ঐক্যমত আছে, ঠিক আছে, যে বিশাল একটা নাম্বার। এবং বিএনপি কিন্তু অনেক উদারতা দেখাচ্ছে এবং দেখিয়ে যাবে, কারণ এটা আমাদের দায়িত্ব। কিন্তু জিনিসটা হলো কি, এই যে ন্যারেটিভ যে সব বিষয়ে ঐক্যমত হতে হবে, সেটা কিন্তু ভুল। আপনার সমাজে এই যে মত পার্থক্য নিয়ে আপনার সামনে আগাতে হবে এবং এটা ভিত্তিতে আপনি রাষ্ট্র গঠন করবেন, সমাজকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু একজনের মতের যে পার্থক্য আছে, এটা আপনার একজনকে সম্মান দেখাতে হবে, এটা হচ্ছে মূল কথা, গণতান্ত্রিক সৌন্দর্য। অবশ্যই থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা জনাব ইসরাফিল খুসরো আপনার কাছে আরো একবার আসতে চাই। আমরা আসলে আগে এক ধরনের রাজনীতি দেখেছি গত 15 বছর, যে রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি, ঢিলাঢিলি, নানান রকম। আসলে এখন গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি কি বদলেছে মনে হচ্ছে, নাকি আবারও সে একই রকম পরিস্থিতির দিকেই যাচ্ছে? না, দেখেন 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এখানে কিন্তু মানুষের একটা মনোজগতে কিন্তু চেঞ্জ আসছে, ঠিক আছে। এটা আমরা যারা রাজনীতিবিদ আছি এটা আমাদেরকে ধারণ করতে হবে। কিন্তু আপনার তো ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে না, আপনার সব কিছু একটা এভলিউশনের একটা প্রসেস আছে, প্রক্রিয়া আছে, সেটা সময় লাগবে। কিন্তু আমরা দেখতে হবে আমরা এদিকে যাচ্ছি কিনা। আমার ব্যক্তিগত মনে হয় আমরা যাচ্ছি, আমরা নতুনভাবে চিন্তা করছি। এই যে সবাই বসছে, কথা বলছে এবং একটা যে মুক্ত আলোচনা সব জায়গায় হচ্ছে, এটা কিন্তু গুড সাইন, ঠিক আছে। আমাকে অনেকেই বলেন, যেটা আমি 5ই আগস্টের পরে অনেকে এসে আমাকে বলছেন বিভিন্ন সিচুয়েশনের কারণে এসে বলতেন, ভাই আমরা কি আবার পেছনে চলে যাচ্ছে নাকি? আমার মতামত হলো আমাদের কিন্তু পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই, পেছনে চাইলেও আমরা যেতে পারবো না, আমরা খালি সামনে আগাতে পারবো। এখন আমাদের ঠিক করে আমাদের গতিটা কি হবে। হ্যাঁ, এখন হয়তো ধীর গতিতে আমরা আগাচ্ছি, ভবিষ্যতে সেই গতি হয়তো বা বাড়বে। কিন্তু আমি যেটা দেখছি যে আমরা একটা
আমরা সামনের দিকে আগাচ্ছি। রাজনৈতিক চর্চার জায়গায় আসলে পরিবর্তন দেখছেন আপনি? আমি দেখছি গ্র্যাজুয়ালি, এবং আমি মনে করি যে এই এটা আমরা একটা পর্যায়ে দেখব যেটা আমরা এটা ভিজিবলি আমরা দেখব। হ্যাঁ, এখন কিন্তু আমরা এখনো কিছু আপনি দেখেন এখানে কিন্তু উন্মুক্ত আলোচনা হচ্ছে সব জায়গায়, ঠিক আছে, বিভিন্ন দল তাদের কথা বলছে কিন্তু, এবং আমরা শুনছি। এই যে শুনে আমরা যে আবার আক্রমণ করছি না, হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো সাইন, ঠিক আছে। আক্রমণ কি আপনি পলিটিক্যাল রেটরিক থাকতে পারে, হ্যাঁ, কিন্তু যে ব্যক্তিগত আক্রমণ, এই ধরনের রাজনীতি যেগুলো ছিল গত 15 বছর আমরা দেখেছি, কিন্তু এটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। এটা কিছুটা পরিবর্তন আমরা দেখছি, হ্যাঁ, এবং সময় লাগবে, কিন্তু আমি মনে করি, আমি পজিটিভ, আমি খুব আশাবাদী মানুষ। শেষ কথা আমি বলবো যে আমরা বাংলাদেশে বর্তমানে যে অবস্থায় আছি, আমাদের কিছু কিছু ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতেই হবে, এবং সেটা যদি আমরা থাকতে পারি আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। এবং খুব শীঘ্রই আমি মনে করি বাংলাদেশের মানুষ কিন্তু মুখিয়ে আছে তাদের ভোটের মাধ্যমে একটি মানে সরকার আসবে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, এবং এই দেশটাকে সামনে নিয়ে যাবে। ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। আপনাকে শেষ করতে চাই, রাজনীতিতে আসলে আমরা কোনো পরিবর্তন বা রাজনৈতিক চর্চার ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখি? আমরা যে এখন মাঠে দেখছি যে এক দল অপর দলকে দোষারোপ করা বা নির্বাচন নিয়ে নানান ধরনের কথা বলে, দোষারোপ করছে রাজনীতিতে, সেটা থাকবেই একটু, সেটা একদম মুক্ত হয়ে যাবো এটা আশা করা যায় না। মূলত 24-এর চেতনা থেকে কারো বের হওয়ার সুযোগ নেই, অস্বীকার করার কোনো সুযোগ নেই। 24 ধারণ করতে হবে। তো 24 ধারণ করতে যদি কারো কষ্ট হয়, তারপরও আপনি খেয়াল করে দেখেন, অন্তত পজিটিভ সাইন এতটুকু, ঐকমত্য কমিশনে যাচ্ছেন বা বিভিন্ন সেমিনারে যাচ্ছেন, মনে মনে যাই থাকুক, তারা খুব সুন্দর করে ফটো সেশন করেন, হাসি দেন একসাথে। এটাও কিন্তু রাজনীতিতে ছিল না এক সময়। হাসিটা পর্যন্ত অন্তত একটা ক্যামেরাবন্দি করেন, একটা ফ্রেমবন্দি করেন। তো এতটুকু যদি তারা রাজনীতির সমান্তরাল একটু অর্থনীতির দিকে দিতেন সবাই মিলে জেলে, একটা সুযোগ ছিল কিন্তু ডক্টর ইউনূসকে সামনে রেখে। কারণ অর্থনীতির তারকা ব্যক্তি তিনি, শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য। অর্থাৎ ওনাকেও মার্কেটিং করা যেত বিশ্বের কাছে। ভিতরে ভিতরে আমাদের যে অবস্থাটা হয়ে গেছে রাজনীতির সাথে অর্থনীতির যে একটা কেমিস্ট্রি, ওই কেমিস্ট্রিতে কিন্তু বিশাল গোলমাল। অর্থনৈতিক অবস্থা, যারা আমরা বিনিয়োগের কথা বলি, চমক সৃষ্টি করি যে বিদেশি বিনিয়োগ আসছে, আসলে দেশি বিনিয়োগকারীরা যত না খবর রাখেন, বিদেশিরা নিজস্ব স্বার্থে তার চেয়ে আরো বেশি খবর রাখেন। এখানে তথ্য লুকানোর কোনো সুযোগ নেই। নিশ্চয়ই বিদেশিদের জন্য আলাদা গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন হবে না, লাইন ওইটাও হবে। বন্দর নিশ্চয়ই একই বন্দর দিয়ে কাজ করবেন। ওই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি অর্থনীতির দিকে একটু নজর দেয়, আর এনসিপির সুযোগ আছে এখনো, ওটাও মার্কেটিং আইটেম তাদের। বারবার শিক্ষার্থী পরিচয় দিয়েছে তারা, কোটার বিরুদ্ধে বলেছিল, অর্থাৎ নিয়োগ নিয়ে বলেছিল, বিনিয়োগ নয় নিয়োগ। তো এই ক্ষেত্রে তারাও কিন্তু অবদান রাখতে পারে, যে যারা যারা এখনো ক্লাসে ফেরত যায়নি এখন পর্যন্ত ঠিকঠাক মতো। শিক্ষকদের কি অবস্থা? সব শিক্ষক কিন্তু এখনো ক্লাসে ফেরত আসেননি। শুধু শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত তা নয়, শিক্ষকও অনুপস্থিত। প্রচুর ভাইস চ্যান্সেলর এখনো কোথায় আছেন কেউ জানেন না, কেউ খবরও রাখেন না। ওই ক্ষেত্রে অন্তত একাডেমিক কার্যক্রমটা জোরদার করা। কিন্তু দুঃখের বিষয়, আমরা নানান সংস্কারের কথা বলছি, অর্থনীতি আর শিক্ষা সংস্কার এই দুইটা কিন্তু এখনো অনেকটা উজ্জ্বল, অনেকটা আমলের বাইরে রয়ে গেছে। তো ওই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে বড় দল বিএনপি ভূমিকা রাখতে পারে, এনসিপি রাখতে পারে তারুণ্যের প্রতীক হিসাবে। এবং এই দুই কেমিস্ট্রি নিশ্চয়ই আমাদেরকে অর্থনীতির জন্য একটু ভালো খবর দেবে, শিক্ষার জন্য একটু ভালো খবর দেবে। ধন্যবাদ। আপনি কিছু বলতে না, আমরা যদি উনি বিনিয়োগের কথা বলেছেন, আমরা যদি টেকসই উন্নয়ন চাই, বিনিয়োগের কিন্তু কোনো বিকল্প নাই। আমরা কিন্তু গত 15 বছর দেখেছি ঋণ করে উন্নয়ন করার চেষ্টা, তারপর হচ্ছে টাকা ছাপিয়ে উন্নয়ন করার চেষ্টা, এগুলো টেকসই না। বিনিয়োগ ছাড়া কিন্তু আমাদের অন্য কোনো বিকল্প নাই। ভবিষ্যতে যদি বাংলাদেশে যদি বিনিয়োগ না হয়, আপনি কিন্তু টেকসই অর্থনৈতিক উন্নয়ন পাবেন না। কাজে আমাদের কিন্তু ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি ওর সাথে কমপ্লিটলি এগ্রি করি যে আমাদের একটা কন্ডিউসিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, যেখানে আমাদের ডোমেস্টিক ইনভেস্টর যারা, তারা যেন স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে, এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে যারা বিদেশ থেকে আসবেন তারা যেন স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে। জনাব ইসরাফিল খসরু এবং মোস্তফা কামাল দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।